নমস্কার বন্ধুরা, বিপদ ঘনিয়ে আসছে, সকলকে এক হতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্র সরকারের সঙ্গে মিলে এখনই এদের ঘাড় মটকে দিতে হবে, নয়তো বিপদ শুধুমাত্র সময়ের অপেক্ষা। সকল রাজনৈতিক দলকেই বুঝতে হবে যে এরা কারো ভোট ব্যাংক হতে পারে না। এরা চায় মণিপুরের মতো পশ্চিমবঙ্গকেও জ্বালাতে। এরা কারো আপন হতে পারে না। এছাড়া কিভাবে ইউনূসের সঙ্গে এদের সরাসরি যোগাযোগ রয়েছে সব কিছুই একদম খোলামেলাভাবে আপনাদের সামনে তুলে ধরব। ভারতের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মিলে বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠন জামাত উল মুজাহিদ্দিন জেএমবি এর পশ্চিমবঙ্গের 60টি জেলায় তাদের মডিউল স্থাপনের একটি পরিকল্পনাকে আপাতত ফেল করে দিয়েছে, যার পর কেন্দ্রীয় ও রাজ্য উভয় সংস্থার নিরাপত্তা ও গোয়েন্দা নেটওয়ার্কগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। তাই বুঝতেই পারছেন যে বৃহৎ কিছু একটা করতে চাইছিল ইউনূসের এই দালালরা। ভয়বিন হয় না প্রীত, অর্থাৎ ভয় না থাকলে প্রেমও থাকে না। তাই আমাদের ভারতীয়দের জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে ইউনূসের এই দালালদেরকে শিক্ষা দিতেই হবে। विनय न माने जलधि जड़ भय 3 दिन बीत बोले राम सकोप तब भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং বীরভূম, এই 7 জেলাতে তাদের মডিউল তৈরির পরিকল্পনা নিয়েছিল জেএমবি। গত মাসে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বীরভূম থেকে 2 জন জেএমবি এর এজেন্টকে গ্রেপ্তার করেছিল, আজমল হোসেন এবং সাহেব আলী খান। এছাড়া দক্ষিণ 24 পরগনা থেকেও আরেকজন আবাসউদ্দিন মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছিল, যার পরেই এই সব চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসে। ইনভেস্টিগেশনের পর আজমল হোসেন এবং সাহেব আলী খানের মোবাইল ফোন থেকে উদ্ধার করা কোডেড এনক্রিপ্টেড মেসেজে বাংলাদেশে অপারেট করা মৌলবাদী সংগঠনগুলির এজেন্টদের সঙ্গে তাদের যোগসূত্র মিলেছে, যেমন জেএমবি, হিজবুত তাহরির এইচইউটি এবং আনসুরাল্লাহ বাংলা টিম এবিটি। তবে মোল্লার মোবাইল ফোন থেকে উদ্ধার করা কোডেড এবং এনক্রিপ্টেড মেসেজগুলিতে পাকিস্তানের বাইরে থাকা কিছু ব্যক্তির সাথে এবং জম্মু ও কাশ্মীর ভিত্তিক মৌলবাদী গোষ্ঠী আইএএনএস আনসার গাজওয়াত উল হিন্দের কিছু এজেন্টদের সাথে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ এখানে ইউনূসের দালাল এবং ইউনূসের মালিক সবাই যুক্ত আছেন। ইনভেস্টিগেশনের পর জানা গেছে যে এরা 2 ধাপের একটি মডিউল তৈরির পরিকল্পনা নিয়েছিলেন, যেখানে প্রথম পর্যায়ে তারা এই মডিউল তৈরির জন্য মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এই 3টি জেলাকে টার্গেটে রেখেছিল এবং এই 3টি জেলার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে তাদের পরবর্তী 4টি টার্গেটের জন্য উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং বীরভূম জেলাকে বাছা হয়েছিল। রাজ্য পুলিশের একজন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে পরিকল্পনাটি এমনভাবে করা হয়েছে যাতে এটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোকে কভার করে, যার মধ্যে উত্তর দিনাজপুর এবং মালদা জেলা রাজ্যের উত্তরবঙ্গে অবস্থিত হলেও বাকি 5টি জেলায় দক্ষিণবঙ্গে অবস্থিত। এছাড়া এর মধ্যে বীরভূম ছাড়া বাকি 6 জেলারই বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। তবে বীরভূমের কোনো আন্তর্জাতিক সীমান্ত না থাকলেও মুর্শিদাবাদ হয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট হিসাবে এটি কাজ করে। এছাড়াও আমাদের সিবিআই তদন্তের রিপোর্টেও উঠে এসেছিল যে কিভাবে স্মাগলাররা গরু পাচারের জন্য বীরভূম, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে যাওয়ার রাস্তাকেই প্রধান ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে। রিপোর্টে বলা হয়েছিল যে এই রুটের মাধ্যমেই কোটি কোটি টাকার স্মাগলিং করা হতো। জেএমবি এর এই মডিউলে তারা এই সব জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে প্রথমে বিভিন্ন নাবালক সহ যুবকদেরকে বাছাই করত, যাদেরকে সহজেই ব্রেন ওয়াশ করা যাবে। এরপর তাদেরকে ব্রেইন ওয়াশ করে তাদেরকে স্লিপার সেলে অন্তর্ভুক্ত করা হতো। পেহেলগাঁও হামলা পাকিস্তানের স্লিপার সেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরা এমনি সময় যে যার মতো কাজ করে, কেউ গাড়ি চালায়, কেউ ব্যবসা করে, কিন্তু দরকারের সময়ে বিভিন্ন আতঙ্কবাদীকে থাকতে দেওয়া, আঞ্চলিক খবর প্রদান করা, পুলিশের বিভিন্ন ইনফরমেশন দেওয়া, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট ইত্যাদি সম্পর্কে খবর দেওয়া, এছাড়াও আশেপাশের লোকজনদের মধ্যে ধর্মভীতি ঢুকিয়ে ভুলভাল কথা ছড়াতেও এদেরকে ব্যবহার করা হয়।
তবে অনেক বিশ্লেষকই বলছেন যে এই সব কিছুই আসলে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে করাচ্ছে। কারণ ভারত সরকারের পুরনো বিদেশ নীতিকে পরিবর্তন করে যে কোনো ধরনের কার্যকলাপকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নীতিকে গ্রহণ করার পর পাকিস্তান এখন নিজেদের মাটি থেকে এই সব কাজ করতে রীতিমতো ভয় পাচ্ছে। তাই পাকিস্তানের এস্ট্যাবলিশমেন্ট এখন অন্য কোনো দেশকে বলির বকরা বানাতে চাইছে এবং এই সব কিছুর জন্যই আফগানিস্তান অথবা দালাল ইউনুসকে দিয়ে বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চাইছে। যেমন কিছুদিন আগেরই 4 জুনে করা পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এই এক্স পোস্টটিকে দেখুন, যেখানে তারা লিখেছেন যে বাংলাদেশ ভারত সীমান্তে কী চলছে ভারত তার খবর রাখে না, প্রভাবের জন্য প্রস্তুত থাকুন। যদিও ওরা এটি লিখতেও ইংরেজিতে ভুল করে ফেলেছিল, এখানে এমব্রেস ফর অ্যান ইম্প্যাক্ট হয় না, বরং ব্রেস ফর অ্যান ইম্প্যাক্ট হয়। যাই হোক, এই পোস্টটি আমাদের ইঙ্গিত দেয় যে পাকিস্তান কিভাবে এখন বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে ভারতে কিছু করতে। তবে এতে বাংলাদেশের দোষ একটুও কমে যায় না, কারণ শেখ হাসিনার সময়ে তো পাকিস্তানের ক্ষমতাও হয়নি বাংলাদেশের জমিকে ব্যবহার করে কার্যক্রম চালানোর। তাহলে ইউনুসের সময়ে কিভাবে এগুলো হচ্ছে? কারণ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেভাবে বিভিন্ন জঘন্য আতঙ্কবাদীদের মৃত্যুদণ্ডকে মুকুব করে তাদেরকে জেল থেকে ছেড়ে দিচ্ছেন, তাতে এটাই স্বাভাবিক যে তারা আবার তাদের বিভিন্ন নেটওয়ার্ককে মজবুত করতে চাইবে। যেমন ইউনুসের মেজর জিয়াউর হককে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া এবং তার মৃত্যুদণ্ডও মুকুব করে দেওয়া। ইউনুস বিভিন্ন সমর্থক গোষ্ঠীগুলির সঙ্গে জোট করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। বিশেষ করে পাকিস্তানের আইএসআইকে সন্তুষ্ট করার জন্য তিনি সব কিছুই করতে রাজি। এই মেজর জিয়াকে পাকিস্তানের আইএসআইয়ের সমর্থনে বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বাংলাদেশের সামরিক বাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, যার পর তিনি জেএমবি জামাত উল মুজাহিদ্দিনের একজন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এবং এই জেএমবি এখন পশ্চিমবঙ্গের 7 জেলায় তাদের প্রভাব বিস্তার করে তাদের মডিউল তৈরি করতে চাইছে। ব্লগার দীপন ও অভিজিৎ কাণ্ডসহ 60টি হত্যা মামলায় এই মেজর জিয়া অভিযুক্ত ছিলেন এবং যার জন্য ওনাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। এছাড়াও 2013 সালে তিনি বাংলাদেশে একটি কুয়ো করতে চেয়েছিলেন, কিন্তু সেটি ব্যর্থ হয়ে যাওয়ায় ওনাকে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে ভেগে চলে যেতে হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও তাকে অন্যতম মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে এবং তার গ্রেফতারের জন্য $5 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল। তবে ইউনুস প্রশাসনের পাকিস্তানি নাগরিকদের ভিসা আবেদনের জন্য নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে নেওয়ার পর জিয়াউল একটি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে আসেন এবং তারপর ইউনুস সরকার তার মৃত্যুদণ্ডকেও খালাস করে দেয়। এই সব কিছু বলার একটাই অর্থ যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে কোনো খারাপ কিছু করা হলে তাতে ইউনুস সরাসরিভাবে দায়ী থাকবেন এবং বাংলাদেশের লিডার হওয়ার দরুন বাংলাদেশকেও এর ফল অবশ্যই ভুগতে হবে। তাই সব থেকে বেস্ট যদি নিজেদের ভালো বুঝে বাংলাদেশিরাই এদেরকে গদি থেকে উৎখাত করে ফেলে এবং আমাদের নতুন বিদেশ নীতিতেও কোথাও বলা নেই যে শুধুমাত্র পাকিস্তানের থেকেই আতঙ্ক কার্যক্রম করা হলে সেটাকে একমাত্র যুদ্ধ ঘোষণা করা হবে এবং অন্য কোনো প্রতিবেশী দেশের থেকে সেটি হলে এমন ধরা হবে না। অর্থাৎ ভারত সরকারের যদি মনে হয় যে কোনো প্রতিবেশী দেশের সরাসরি মদত দেওয়ার ফলে আমাদের দেশের ভেতরে কোনো আক্রমণ হয়েছে, তাহলে আমাদেরকেও অবশ্যই তাদের ঘরে ঢুকে জবাব দিয়ে আসতে হবে, কারণ ভয় বিন হয় না প্রীত। ধন্যবাদ।